নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা শুনছি শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের একটি উপন্যাস নীল ঘূর্ণি। আজ আমরা এই উপন্যাসের দ্বিতীয় পর্ব শুনব। আসুন তাহলে সকলে মিলে এই উপন্যাসের দ্বিতীয় পর্বটি শোনা যাক। সকালে আজ কুয়াশা পড়েছিল খুব। রোদ তেমন চড়া না হলেও সূর্য উঠেছে অনেকক্ষণ। ঘড়ি ছোট কাটা 10 ছুঁই ছুঁই। তবু হিমেল বাষ্পের রেশ এখনও রয়ে গেছে ময়দানে। গাছগাছালির ফাঁকে ফাঁকে ঝাপসা ঝাপসা পেঁজা তুলোর চাপ। সবুজ মাঠে লেপে আছে ফিকে ধোয়া। সৌমিক ফুটপাতে দাঁড়িয়ে ময়দানটা দেখছিল। এই মাত্র সে শেয়ার ট্যাক্সি থেকে নেমেছে। সঙ্গে সঙ্গে অফিসে ঢুকে পড়া তার রুটিন, কিন্তু ওই দৃশ্যটা তাকে গেঁথে ফেলেছে সহসা। মাঠের ওপারটা তেমন স্পষ্ট নয়। মনে হয় ওদিকে এক অন্য পৃথিবী আছে। মনে হয় কেন, আছে নিশ্চয়ই। কেমন সেই পৃথিবীটা? একটু কি কম কেজো, কম নিষ্প্রাণ, কম ডাল, কম বোরিং? ভাবনাটা এগোতে পারল না। ঘাড়ের পেছনে বুলডগটার হুঙ্কার শুনতে পেল সৌমিক। ঘাউ ঘাউ ঘাউ, তীক্ষ্ণ হাত ঠান্ডা করে দেওয়া আওয়াজ। সৌমিক ছটাকসে মুখ ফেরালো। নেই, জন্তুটা নিমিষে হাওয়ায় মিলিয়ে গেছে। ছোট্ট একটা শ্বাস ফেলে সৌমিক অফিসের দিকে পা বাড়ালো। যখনই সে একটু একা হতে চায়, তখনই কুত্তাটা শালা ঠিক টুটির পেছনে এসে হানা দেয়। 26টা বছর ধরে এই হয়ে আসছে। আশ্চর্য, একটি বারের জন্যও জানোয়ারটাকে দেখা গেল না। একবার, ফর ওয়ান্স। যদি কুত্তাটাকে গর্জন করার আগেই সৌমিক ঘাড় ঘোরাতে পারে। লিফটের সামনে লম্বা লাইন, সার সার নিরেট মুখ, এক ছাঁচে ঢালা। মনে মনে বিষণ্ণ হাসল সৌমিক। সেও তো ওই ছাঁচেরই। উদ্বিগ্ন মুখে সৌমিক কবজি ওল্টালো। 10টা বাজতে 4 মিনিট 28 সেকেন্ড। 26, 24। সচরাচর সে লেট করে না। আজ কি নিয়ম ভেঙে যাবে? না, খুব দেরি হলো না। 10টা বাজার 1 মিনিট 13 সেকেন্ড আগেই সৌমিক চলন্ত খাঁচায় পা রাখল। খাঁচায় আরও গোটা সাতেক চিড়িয়া। 3 জন তাদের অফিসে। ডেপুটি ম্যানেজার 2 পদ্মনাভন আর ক্যাশ কাউন্টারের প্রতীক অনিতা। কিউতে দাঁড়িয়ে চোখে পড়েনি, পড়লেও কেউ কারুর দিকে তাকায়নি। রীতি। এখন 3 জনকেই একটা মাপা হাসি বেটে দিল সৌমিক। হাই, হ্যালো, মর্নিং, ব্যাস। আবার যে যার অচেনা। সৌমিকদের অফিস 10 তলায়। সাধারণ অফিস নয়, বিদেশি ব্যাংক। সাইজ বিশাল, কয়েক হাজার বর্গফুট তো হবেই। অফিসের একদিকে গোটা কয়েক বড় বড় চেম্বার আছে বটে, তবে বাকি গোটা জায়গাটাই খোলামেলা। সেখানে অজস্র বেটে বেটে সুদৃশ্য কিউবিকল, এক রঙা, বাদামি। প্রায় সব কিউবিকেলেই কম্পিউটার শোভিত। সৌমিকের খোপটি একেবারে কোণার দিকে, একটু বড় সড়ই। সে এই ব্যাংকের হাফ ডজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদের একজন। রিসেপশন থেকে সৌমিক দেখতে পেলেও তার খোপে লোক বসে আছে। দ্রুত পায়ে প্যাসেজ পেরোলো সৌমিক। জায়গায় বসতে বসতে বলল, ইয়েস প্লিজ। লোকটা শশব্যস্ত ভঙ্গিতে সোজা হলো। এই তো আপনি এসে গেছেন স্যার। স্যার শোনার বেশি অভ্যেস নেই সৌমিকের। এই অফিসে পরস্পরকে নাম ধরে ডাকাটাই রেওয়াজ, বড়জোর টাইটেল। সে সিনিয়রই হোক কি জুনিয়র, ক্লায়েন্টরাই বা কজনা স্যার বলে, বরং উল্টোটাই তাকে বলতে হয়। অফিস ডেকোরামের অঙ্গ। স্বভাবসিদ্ধ বিনীত ভঙ্গিতে সৌমিক আবার বলল, ইয়েস স্যার, বলুন, হাউ ক্যান আই হেল্প ইউ? লোকটা কাট কাট ভঙ্গিতে বলল, আমাকে মনে পড়ছে না স্যার, লাস্ট মান্থে এসেছিলাম, লোন রিপেমেন্ট নিয়ে একটা গন্ডগোল ছিল।
কাস্টমাররাও ফেসলেস। তবু মুখটা মনে পড়ল সৌমিকের, সমস্যাটাও। পরপর 3টে পোস্ট ডেটেড চেক বাউন্স করেছিল লোকটার। লয়ারের নোটিশ যেতেই সুরসুরিয়ে 2টো পেমেন্ট মিটিয়েছে। এক্সট্রা ইন্টারেস্ট ছাড়ের অ্যাপিল করেছিল, ব্যাংক আমল দেয়নি। রুক্ষ না হয়েও সামান্য কঠিন হলো সৌমিক। ইয়েস, আই রিমেম্বার। স্যার, ওই ইন্টারেস্টের ব্যাপারে প্রেয়ারটা আপনি নেগেট করছেন। সরি স্যার, আই কান্ট হেল্প, ইটস রুল। হায়ার পারচেজে গাড়ি কেনার সময় আমি তো ডিটেল আপনাকে ক্লজগুলো বুঝিয়ে দিয়েছিলাম। এখন যা হবে ব্যাংকের আইনেই হবে। ক্লজ তো স্যার অনেক কিছুই থাকে, তা বলে ডিসক্রিপশন বলে একটা কথা থাকবে না? আপনি স্যার এত বড় একটা পোস্টে আছেন। চাকরিতে প্রথম ঢোকার পরপর এমন ভাষায় অনুরোধ শুনলে প্রীত হতো সৌমিক। তবে 2 বছরেই তার চামড়া মোটা হয়ে গেছে। সে জানে তার পোস্টার যতই গাল ভরা নাম থাক, সে একটা ডিগনিফাইড কেরানি ছাড়া আর কিছুই নয়। মাইনে সে পায় অনেক, কেটে কুটেও 22,000 ছাড়িয়ে যায়। কিন্তু ব্যাংক তাকে একটা কারণেই দেয় মাইনেটা। ব্যাংক জানে একটা সৌমিক বসুরাইকে দিয়ে অন্তত 8-10 হাজারই ক্লার্কের কাজ ওঠানো যাবে। তবে এই মুহূর্তে নিজের অবস্থানটা কাস্টমারকে বুঝতে দিল না সৌমিক। এটাও অফিসের ডেকোরাম। ঠোঁটে একটা আলগা হাসি ঝুলিয়ে বলল, সরি স্যার, এটা ডিসক্রিপশনের কেস নয়। হলে এটা হবে একটা ব্যাড প্রেসিডেন্স, যার জন্য হয়তো আমাদের গাদা গাদা লস্যুট ফেস করতে হবে। বাই দ্য বাই, হোয়াট অ্যাবাউট ইউর থার্ড পেমেন্ট? এই তো স্যার, এই তো চেক এনেছি। বলতে বলতে পকেটে হাত ঢোকালো লোকটা। স্যার, কেন আর ফ্যাকরা রাখছেন? আমার সব পেমেন্টই তো ক্লিয়ার হয়ে গেল। একটা ক্লিন চিট দিয়ে দিন, ব্লু বুকটা ট্রান্সফার করে নিই। কটা তো মাত্র ইন্টারেস্টের টাকা, ওই 3,700 সামথিং। ওইটুকুই বা দেবেন না কেন? এটা কিন্তু আপনাদের অবস্টিনেসি। 26টা পেমেন্টের মধ্যে মাত্র 3টেই গন্ডগোল। লোকটা চোখ ছোট করল, ঘাড় চুলকোতে চুলকোতে হাসলো ধূর্তের মতো। ধরুন যদি নাই দিই, কি করবেন আপনারা? কেস করে ওই কাটা টাকা উদ্ধার করবেন? ঢাকের দায়ে মনসা বিকিয়ে যাবে। ঠান্ডা হাসলো সৌমিক। লোকটাকে এতক্ষণ পরে দেখলো ভালো করে। বছর 45 বয়স, চকচকে কামানো গাল। পোশাক আশাক দেখে প্রাইভেট কোম্পানির মাঝারি অফিসার বলে মনে হয়। মুখে চোখে বেশ একটা সফিস্টিকেশন আছে লোকটার। সম্ভবত রবীন্দ্রসঙ্গীত শোনে, গ্রুপ থিয়েটার দেখে, বন্ধুবান্ধবদের সঙ্গে রেগুলার মদ খায় এবং কালে ভদ্রে নীল ছবিও দেখে। এদের মেরুদণ্ড মোটেই খুব শক্ত হয় না। এদের থেকে ভেরুয়া মার্কা আলু পটল ব্যবসায়ীরাও অনেক বেশি তাকতদার। লোকটা জানে না ওই 3,700 সামথিং টাকায় কিভাবে শ্রমিকদের ব্যাংক উসুল করতে পারে। কোর্টে ফোর্টে যেতে হবে না, ক্লেম আদায় সেকশনে খবর দিলেই সভ্যভব্য পোশাক পরা পেশাদার লোক মাসল দেখিয়ে আসবে। প্রয়োজন হলে গাড়িটাও তুলে নেওয়া হবে। বৃথা বাক্যবায় করল না সৌমিক। কম্পিউটার অন করে বলল, ওকে, অ্যাজ ইউ প্লিজ। আমরা কিন্তু আমাদের কাস্টমারদের সঙ্গে এই সুসম্পর্কই রাখতে চাই। কি বুঝলো কে জানে। লোকটা একটুক্ষণ বসে থেকে চলে গেল। সৌমিক ডুবে গেল কাজে। এই হায়ার পারচেজের চার্জে আসার পর থেকে ওয়ার্কলোড খুব বেড়েছে। এই শুরু হলো, বাড়ি ফিরতে 8-9টা বাজবে। আজকাল এত কেনার ঝোঁক বেড়েছে মানুষের, বাপস, বিশেষত গাড়ি। অবিরম ডাটা ফিডিং চলছে। ধূসর পর্দায় টিকটিক নাচছে সংখ্যা আর শব্দ। মাঝে মাঝে আসছে লোক, কথা বলছে সৌমিক। আবার মস্তিষ্কের সিগন্যালে চালু হয়ে যাচ্ছে আঙুল। এখন সৌমিককে দেখে বোঝা যায় কোনটা যন্ত্র, সৌমিক না ওই যন্ত্রগণক। কে কাকে চালায়। ঠিক 12টায় কফি এলো। পাতলা গদিয়াটা অস্বচ্ছন্দ চেয়ারে হেলান দিয়ে প্লাস্টিক কাপে চুমুক মারছে সৌমিক।
নিবেদিতার প্রবেশ। সালোয়ার কামিজের ওড়না কাঁধে গোছাতে গোছাতে সামনে চেয়ারে বসল। এই সৌমিক, নিউজ শুনেছিস? মেয়েদের সঙ্গে কথা বলতে একটু অসহজ বোধ করে সৌমিক। তার চোখে মেয়েরা এখনো দূরের প্রাণী, অন্য গ্রহের বাসিন্দা, না মেশার ফল। সুযোগও হয়নি বিশেষ। সেই ছোটবেলা থেকেই সে পড়ে এসেছে ছেলেদের স্কুলে, কলকাতার এক নামী ইংলিশ মিডিয়ামে। কলেজও তার কোয়েট ছিল না। হ্যাঁ, ক্লাস 11-এ পড়ার সময় টিউটোরিয়ালে 2-3টে মেয়ের সঙ্গে একটু একটু ভাব হয়েছিল, তবে টেকেনি। গল্প করতে করতে একদিন তারা যেই বাড়ি অবধি এলো, ব্যাস, পরদিন থেকে শ্রীমতী কবিতা বসু রায় টিউটোরিয়ালের দরজায় খাড়া, একেবারে পক্ষীমাতার মতো ডানায় আগলে বাড়ি নিয়ে যাচ্ছেন ছেলেকে। যদি মেয়েদের পাল্লায় পড়ে ছেলের রেজাল্ট খারাপ হয়ে যায়। এমকমে কয়েকজন সহপাঠিনী ছিল বটে, কিন্তু কদিনই বা সৌমিক গেছে ইউনিভার্সিটি, তখন তো কস্টিং পরীক্ষার জন্য। তবে নিবেদিতার ব্যাপারটা আলাদা। সেই অর্থে নিবেদিতা ঠিক মেয়ে নয়, সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কার্ডস, পোস্টের মতনই লিঙ্গহীন। যদিও সে শরীরে, পোশাকে, টিপে, চুড়িতে যথেষ্ট পরিমাণে রমণী, তেল কাজলেও মোটামুটি সুন্দরী। বয়সে সে সৌমিকের চেয়ে বছর 2-এর বড়, ম্যারিড, সময়াভাবে এখনো গর্ভধারণ করেনি। নিবেদিতার সঙ্গে বাকালাপে সৌমিকের অসুবিধা নেই। কফির কাপ ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে সোজা হলো সৌমিক। কি নিউজ রে? একটা বড় সড়ো রিসাফেল হচ্ছে অফিসে, অনেকগুলো হেড এখান থেকে তুলে নিয়ে যাবে। কোথায়? মুম্বাই অফকোর্স। কে কে যাচ্ছে? সন্দীপের নাম শুনলাম, রাজন। এখনো অবশ্য কনফার্ম নয়। নিবেদিতা দুলছে বসে বসে। আমি তো বাবা পাঠালেই চলে যাব। কেন, এখানে ভালো লাগছে না? তা নয়, কলকাতা চলতা হে, কিন্তু প্রসপেক্ট নেই। নখ খুঁড়ছে নিবেদিতা, নাক কুচ করল, পলকে চোখ উজ্জ্বল। মুম্বাইয়ে পাঠালে ডেফিনেটলি ভালো লিফট হবে। চলে যাবি? হোয়াট অ্যাবাউট ইউর রোহিত? বর আঁকড়ে পড়ে থাকলে চলবে? আর রোহিতও তো শীতের পরেই স্টেটসে দৌড়চ্ছে টুকের চক্করে। মিনিমাম 1 বছর থাকবে। বেদিতা ঠোঁট উল্টালো। ও সিলিকন ভ্যালিতে দলবল নিয়ে মস্তি করতে করতে কম্পিউটারে 2000 সাল আনবে, আর আমি এখানে শাশুড়ির বৌমাটি হয়ে নার্স কাম আয়ার ডিউটি করব? জোক নাকি? কিন্তু এই যে তোরা দূরে দূরে থাকবি, এতে তোদের কনজুগাল লাইফ এফেক্ট করবে না? তবে জ্ঞান আওড়ালো সৌমিক ছদ্ম উদ্বেগ মাখা মুখে। পরক্ষণেই কথাটা গিলল। অবশ্য তোদের একটা মার্জিনাল সুবিধা আছে, ইস্যু টিস্যু নেই। থাকলে কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করতাম। তবু অসুবিধা তো হতোই। কিচ্ছু হতো না। মেইন থিং ইজ, আগে লাইফের প্রায়োরিটিগুলো ঠিক করে নিতে হবে। কনজুগাল লাইফ মানে কি শুধু বিছানা আর কম্পেনিয়নশিপ? অ্যামেনিটিস লাগবে না? অ্যান্ড দ্যাটস নিডস মানি। তুমিও টাকা বানাও, আমিও টাকা বানাই। তুমিও কেরিয়ার গড়ো, আমিও কেরিয়ার গড়ি। তবেই না একটা স্ট্যান্ডার্ড কনজুগাল লাইফ। বলতে বলতে চোখ টিপল নিবেদিতা। তোকে এসব কি বলছি? তুই তো এখনো বাচ্চা আছিস, কনজুগাল লাইফে সিও জানিস না। সৌমিক মুচকি মুচকি হাসল। আজ না হোক কাল তো জানতেই হবে। টিপস দে। এর কোনো টিপস হয় না। নদীতে পড়লে আপনি সাঁতার শিখে যাবি, তারপর নিজের মতো করে কাটো। লঘু আলাপচারিতার সময় শেষ। আবার কাজে বসার ক্যালোরিটুকু নেওয়া হয়ে গেছে। ঝড়ের গতিতে চলে গেল নিবেদিতা। সৌমিকও কথাগুলো নিয়ে নেড়েচেড়ে দেখার টাইম পেল না। পরপর কাস্টমার আসছে। এখন ব্যাংকের পিক আওয়ার, 2-2:30 অবধি মাথা তোলার অবকাশ নেই। ফুরসত মিলল টিফিন আওয়ারে। নিবেদিতা তখন মেমারি থেকে মুছে গেছে। পেটে চনচনে খিদে। অফিসে টিফিন বয়ে আনার অভ্যেস নেই সৌমিকের। কিছু একটা আনিয়ে নেয় ক্যান্টিন থেকে। আজও নিল।
সবে খাওয়া শুরু করেছে ফোন। হাত বাড়িয়ে রিসিভার তুলল সৌমিক। ইয়েস, স্পিকিং। টিফিন করছিস? ওফ মা! সৌমিকের ভুরু কুঁচকে গেল। করছিলাম। কি খাচ্ছিস? এটাও জানা জরুরি? টোস্ট, কলা আর বয়েলড এগ। স্টু আনিসনি কেন? ইচ্ছে হলো না, জানোই তো স্টু ভালোবাসি না। তা বলে কলা খাবি? কাল রাতে ঘং ঘং কাশছিলি না? অসহ্য, অসহ্য। কবিতা বসুরয় কি এখনো বোঝে না তার প্রতি মুহূর্তের খবরদারিকে কি চোখে দেখে সৌমিক? ভারী গলায় সৌমিক বলল, ভুলে যেও না, আমার 28 বছর বয়স হয়ে গেছে। আই নো হোয়াট টু ইট। বটেই তো, বলবিই তো। মার মন তুই কি বুঝবি? স্পষ্ট শুনতে পাচ্ছি গলা ঘড়ঘড় করছে। একেই ওই ঠান্ডায় গিয়ে বসে থাকিস। সেন্টু, মানসিক চাপ তৈরি করার বস্তাপচা কৌশল। সৌমিক স্বর আরো ভারী করল। কাশির সঙ্গে কলার কোনো সম্পর্ক নেই। আর কিছু বলবে? পলকের জন্য প্রান্ত নীরব। ফোন রেখে দেবে কি? না। আবার শব্দ পাচ্ছে। কালকের কথা মনে আছে? মেমারি সার্চ করল সৌমিক। ব্ল্যাঙ্ক সিগন্যাল। জিজ্ঞাসা করল, কি কথা বলো তো? কাল ও বাড়ি যাওয়া আছে। মগজে পিপ 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 পিপ। আশ্চর্য, ওই মারাত্মক কথাটা কি করে ভুলেছিল সৌমিক এতক্ষণ? অফিসে বেরোনোর সময়ও তো মা কম ঘ্যান ঘ্যান করেনি এ নিয়ে। বিরক্ত গলায় সৌমিক বলল, এই কথাটা রিপিট করার জন্য ফোন করেছো? দেয়ার শুড বি সাম লিমিট মা। দিস ইজ অফিস, তোমার পুতুল খেলার জায়গা নয়। আমি জানি। ফোন করেছি কারণ কালকে প্রোগ্রাম একটু চেঞ্জ হয়েছে। বিকেলে নয়, আমরা যাব কাল সকালে। দুপুরে ওরা আমাদের খেতে বলেছে। আগে থাকতে জানিয়ে রাখলাম, কাল দুপুরে অন্য কোনো প্রোগ্রাম রেখো না। থ্যাঙ্কস। তেতো স্বরে কথাটা বলে ঘটাং রিসিভার রেখে দিল সৌমিক। বিবমিশা যাচ্ছে। মা একেবারে ঘাড়ের ওপর চেপে বসেছে। আবার কম্পিউটারের ধূসর পর্দায় ধূসরতর ছবি, একের পর এক। খুদে সৌমিক কমিক্স পড়ছে। হাত থেকে ছবিওয়ালা বই কেড়ে নিল মা। হোমস্টেক্স তো শেষ, এখন একটু। না, সামসের পরে এক্সারসাইজটা করো। কুন্তল অভিষেকের থেকে তোমায় এগিয়ে থাকতে হবে, অন্তত এক পা। পার্কে ফুটবল খেলছে সৌমিক। ঘাড় ধরে মা হিড় হিড় করে মাঠ থেকে টেনে নিয়ে এলো। ফুটবল চাষারে খেলা, ওতে ব্রেন ভোতা হয়ে যায়। তুমি ক্রিকেট খেলতে পারো? ক্লাস 7-এ সৌমিক একা একা স্কুলে যাবে বলে বায়না ধরেছে। কারুর মা আর যায় না, তুমি কেন যাবে? ঠাস করে চর কাশালো মা। এখনই বকে যাওয়ার শখ হয়েছে? মাধ্যমিকের পর কুচবিহারে পিসির বাড়ি যাওয়ার জন্য লাফালাফি করছে সৌমিক। ওখানে কত মজা। রুন্টুদা সাঁতার শেখাবে, সাইকেলে চড়া শেখাবে, তোরসা নদীতে নৌকায় ঘোরাবে খুব। নিয়ে যাবে জয়ন্তী পাহাড়, যে পাহাড়ে সর্বক্ষণ মেঘ আটকে থাকে। হলো না। ছুটিটা তুমি হেলায় নষ্ট করতে পারবে না সৌমিক। সায়েন্সের টিউটর ঠিক করেছি। হায়ার সেকেন্ডারি সিলেবাস বিশাল। এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। সেকেন্ড ইয়ারে পড়ার সময় কবিতার খাতাটা হঠাৎ ভ্যানিশ হয়ে গেল। গান শুনতে ভালোবাসে সৌমিক। পরীক্ষার ঠিক আগে অজ্ঞাত কারণে টেপ অচল। আরও আরও কত ছবি। ছোট মামার বিয়েতে দারুণ হইচই চলছে বড়নগরের বাড়িতে। রাতে দঙ্গল বেঁধে নাইট শোয়ে সিনেমা যাওয়া হবে। নামা খালাল, অমিতাভ বচ্চন। মার ঘাড় ট্যাড়া, ফিরতেই হবে। থাকি না মা, সবাই তো থাকছে, মাত্র তো একটা রাত। না, আগামী সোমবার তোমার ক্লাস টেস্ট আছে। কাল তোমার স্যার পড়াতে আসবেন। দাদু দিদার অনুরোধেও পর্যন্ত গড়ল না মা। বইমেলা থেকে কেনা জীবনানন্দের শ্রেষ্ঠ কবিতা অবলীলায় বেচে দিল কাগজওয়ালাকে। কেরিয়ারের কথা ভাবো সমু,
কবিতা তো সারা জীবনের জন্য রইলই। কি মর্মভেদী ঘৃণা যে পাথর হয়ে আছে সৌমিকের বুকে, তার প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বাসনাকে পায়ের তলায় পিষেছে মা। সৌমিকও প্রতিশোধ নিয়েছে, কেন নেবে না? কেন পড়ে পড়ে মার খাবে? সে মোটেই কবিতা বসু রায়ের ইচ্ছের গাছ নয়। তাকে ঘেঁটি ধরেও জয়েন্ট এন্ট্রান্সে বসাতে পারেনি মা। তখন কবিতা বসু রায় এক পা পিছিয়ে ছিলেন। যাক, ডাক্তার ইঞ্জিনিয়ার না হোক, সায়েন্টিস্ট হোক ছেলে। সত্যেন বোস, মেঘনাথ সাহা, সৌমিক বসু রায়, শুনতে খারাপ লাগবে না। রিসার্চ করতে বিদেশে যাবে ছেলে, ফিরে কোনো ইনস্টিটিউট ফিউটে ডিরেক্টর হয়ে বসবে। সে গুড়েও পালি। মাকে লুকিয়ে দুম করে কমার্স স্ট্রিমে ভর্তি হয়ে গেল সৌমিক। কবিতা বসু রায় বুক চাপড়াচ্ছে, অন্ন জল ত্যাগ করল। বাবা বোঝানোর চেষ্টা করল শেষে, কমার্স স্ট্রিমেও তো সাইন করা যায়, ওকে একটু ওর মতো করে বাড়তে দাও না কবিতা। কিছুকাল গুম হয়ে রইল মা, সৌমিকের সঙ্গে কথা পর্যন্ত বলতো না। তারপরে শুরু হলো নতুন চাপ। চার্টারটা করে MBA করতেই হবে সমু। শুধু মার ইচ্ছেটাকে উপহাস করার জন্যই চার্টার্ড পড়া হলো না সৌমিকের। এত কিছু পরেও কবিতা বসু রায়ের শিক্ষা হয়নি। এখন সৌমিকের বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। এখানেও সৌমিকের নিজের কোনো চয়েস নেই। পাত্রীর কি গুণ না, সে নাকি মার গুরুবোনের মেয়ে। গুরুদেব নাকি তাদের জোর মিলিয়ে দিয়েছে। আশ্চর্য, কথা পর্যন্ত দিয়ে ফেলেছে মা। ধন্য সাহস। মেয়েটাকে রিজেক্ট করে দেবে সৌমিক? কেন? একটা নারী শরীরের জন্য সে কি উন্মুখ হয়ে নেই? আবার মাথায় পিপ পিপ পিপ। নিবেদিতার কথাটা মেমারিতে এসে গেল। কনজুগাল লাইফের তুই সিও বুঝিস না। সৌমিক মাথা ঝাঁকালো। বুঝি নাই তো, কিন্তু বুঝতে চাই। বাট নট থ্রু দ্যাট গার্ল, যাকে মা পরিবেশন করে দেবে। শুধু মার ইচ্ছেটা এই মেয়েটাকে অপছন্দ করার জন্য যথেষ্ট। কাল একটা সিন ক্রিয়েট করলে কেমন হয়? ওই বাড়িতে কাল সবার সামনে যদি না বলে দেয় সৌমিক, হ্যাঁ সৌমিক তাই করবে। কবিতা বসু রায়ের ইচ্ছের গাছটাকে জন্মের মতো মুড়িয়ে দেবে। ওফ, মার ফেসটা তখন যা হবে না। পারবে কি সত্যি সত্যি? চিন্তাটা এই প্রথম নয়, কদিন ধরেই উকিঝুঁকি দিচ্ছে মনে। রাতে বিছানায় শুয়ে চোখ বুঝলেই ভাবনাটা হঠাৎ হঠাৎ কাঠ টোমাহকের মতো হানা দেয়। সঙ্গে সঙ্গে সংশয়টাও, পারবে কি সৌমিক? মার বিপক্ষে তার সব অভ্যুত্থানই সফল হয়েছে, কিন্তু কোনো জয়কেই সে উপভোগ করতে পারেনি। কি করে পারবে? মার ইচ্ছের গাছ মুড়োতে গিয়ে সে নিজেই তো একটা অন্য গাছে পরিণত হয়ে গেছে, এবং সেই অন্য গাছটাও মার ইচ্ছের গাছের থেকে তেমন কিছু আলাদা নয়। মা তাকে রুমাল করতে চেয়েছিল, সে বেড়াল হয়ে গেল। এমন তো ঘটল না। সেই একঘেয়ে ক্লান্তিকর জীবন ছন্দ। আহার অফিস ঘুম, অফিস ঘুম আহার, ঘুম আহার অফিস। দোষ সেই বুল ডক্টর। একটু সরতে চাইলেই এমন ঘাউ ঘাউ করে ওঠে কুত্তাটা। এখানে কবিতা বসু রায় জিতে গেছে। নির্ভুলভাবে কুকুরটাকে ফিট করে দিতে পেরেছে সৌমিকের ঘাড়ের কাছে। অদৃশ্য এক জন্তু, তবু কি ভয়ঙ্কর তার হুঙ্কার। ছোট শালা সমু, ছোট ছোট ছোট, ঘাউ ঘাউ ঘাউ। একবার ফর ওয়ান্স যদি কুত্তাটাকে গর্জন করার আগেই সৌমিক ঘাড় ঘোরাতে পারত। কিউবিক্যালে উৎপল, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট। ছোট্ট আলোচনা সেরে চলে গেল উৎপল। ঢুকলো আর একজন। সময় বয়ে চলেছে দ্রুত। 4টেই মিটিং GM এর চেম্বারে। মুম্বাই থেকে কয়েকটা নতুন স্কিমের সার্কুলার এসেছে, তারই বিস্তারিত পর্যালোচনা। নামে ডিসকাশন। এসব মিটিংয়ে রোবট হয়ে বসে থাকাই দস্তুর। মাঝে মাঝে যান্ত্রিক কুশলতায় ঘাড় নাড়ানোটাই একমাত্র কাজ। GM এর চেম্বার থেকে যখন বেরোলো সৌমিক, তখন তার মাথাটা ইট হয়ে গেছে।
সোজা কিউবিকেলে এলো না সৌমিক, টয়লেটে গেল। মুখে চোখে জল ছেটালো খানিকটা, রুমালে মুখ মুছতে মুছতে এসে দাঁড়ালো জানালায়। এই অফিসে একমাত্র টয়লেট থেকেই বাইরের পৃথিবীটা দেখা যায়। আবার ময়দানের দিকে চোখ গেল সৌমিকে। দিনের আলো মলিন এখন। অনেক নিচের ময়দানে সবুজ ভেলভেটে বাদামি ছায়া। মানুষরা সব অস্পষ্ট, তবু তাদের এখনও দেখা যায়। কালচে পিঁপড়ের মতো মানুষ নড়াচড়া করছে ভেলভেটে। সৌমিক ওখানে থাকলে তাকেও কি এখান থেকে ওইটুকুই লাগবে? কোনটা মানুষের আসল মাপ? তাকে যেখান থেকে যতটুকুনি দেখায় ততটুকুনি কি? অস্বস্তিকর চিন্তা। চোখ ওঠালো সৌমিক। দূরে একটা মাস্তুল মতো দেখা যায় না? গঙ্গায় জাহাজ ঢুকেছে। কোন দেশের জাহাজ? ওই জাহাজ কি ইচ্ছে করলে কোনো অচিন দেশে চলে যেতে পারে? আবার বুলডগটার ঘাও, ছোট ছোট ছোট। সচকিত সৌমিক টয়লেট থেকে বেরিয়ে বাদামি রং করা লক্ষণ গণ্ডিতে ফিরল। বেশ কিছু ডাটা আরও ফিট করতে হবে কম্পিউটারে। কয়েকটা ইনফরমেশন স্টাডি করতে হবে। হেড অফিসে কিছু ইমেলও পাঠানো দরকার। মিনিট 15 পর এক অচেনা সুগন্ধ নাকে লাগলো সৌমিকের। কিউবিকেলের মুখে এক তরুণী এসে দাঁড়িয়েছে। শ্যামলা রং, মাঝারি হাইট, ঝকঝকে মুখ, গাঢ় উজ্জ্বল চোখ। পরনে সূক্ষ্ম এমব্রয়ডারি করা নীল সিল্কের কামিজ, নীল সালোয়ার, কাঁধে ফিরোজা রঙা ওড়না, রেশম রেশম চুল পিঠের ওপর ছড়ানো। সৌমিক একটু অবাক হলো। এই সময়ে কাস্টমার তো বড় একটা আসে না। পেশাদারি ভদ্রতায় সৌমিক টান টান। ইয়েস প্লিজ, হাউ ক্যান আই হেল্প ইউ? মেয়েটা এক পা এগোলো। আপনি কি সৌমিক বসুরায়? ইয়েস। আমি আপনার কাছেই এসেছি ফর সাম পার্সোনাল রিজন। সৌমিক আড়ষ্ট হয়ে গেল। বলুন, বসুন না। থ্যাঙ্কস। মেয়েটা বসলো না, সোজাসুজি বলল, আপনি কি আমার সঙ্গে একটু বাইরে যেতে পারবেন? সৌমিক চেয়ারে আটকে গেল। কেন বলুন তো? মেয়েটা আবছা হাসল, অথবা হাসল না। সৌমিকের মনে হলো হাসছে। তারপরই সপ্রতিভ গলায় বলল, আমার নাম দৈতা মিত্র। নামটা কি আপনার একদম অপরিচিত লাগছে? সৌমিক হতচকিত হয়ে গেল। পাখি কেন নিষাদের দরজায়? চেয়ারে বসার পর ছেলেটাকে ভালো করে লক্ষ্য করল দৈতা। হাইট মাঝারি, 5-7-8 হবে। গায়ের রং বেশ ফর্সা, আপেল আপেল। এত ফর্সা ছেলেদের কেমন যেন আহ্লাদি মনে হয়। মুখের মধ্যে প্রথমেই নজরে আসে চোখ, ভাষা ভাষা, স্বপ্ন স্বপ্ন, যেন এই মাত্র ঘুম থেকে উঠল। কি বলে ওই রকম চোখকে যেন? মায়াবী না ভাবলেশীন গরু চোখ? তবে স্ট্রাইপড ফুল স্লিভের সঙ্গে মেরুন কণ্ঠলেঙ্গুনটি অল্প কোকড়া ফোলা ফোলা চুলে ঠিক ততটা ক্যাবলা দেখাচ্ছে না ছেলেটাকে। আলগা নার্ভাস ভাব ছেলেটার চোখে মুখে। সত্যি কি সৌমিক বসুরায়কে অস্বস্তিতে ফেলতে পেরেছে দৈতা? অস্বস্তি দৈতারও হচ্ছিল, তেমন একটা হাঁটু কাঁপা ধরন না হলেও হচ্ছিল। দুম করে ঝোঁকের মাথায় ছেলেটার অফিসে চলে আসা ঠিক হলো কি? কাল পর্যন্ত অপেক্ষা করা যেত না? অফিস জুড়ে ফ্লোরেসেন্ট টিউবে চড়া আলো, নিচু নিচু কিউবিকলগুলো বেজায় খোলামেলা। চোখ তুললেই এদিকে ওদিকে মানুষ দৃশ্যমান। এমন উজ্জ্বল হাটের মাঝে স্বচ্ছন্দ ভাব বেশিক্ষণ বজায় রাখা কঠিন। দৈতা সহজভাবে বলল, আমি কি আপনাকে খুব ডিস্টার্ব করলাম? সৌমিক কাঁধ ঝাঁকালো। ওয়েল, ডিস্টার্বের কি আছে? রাদার ইটস আ প্লেজেন্ট সারপ্রাইজ। দৈতা ঠোঁটের কোণ দিয়ে হাসল। তাহলে চলুন, উঠে পড়া যাক। 2 মিনিট, একটা কাজ হাফ ডান পড়ে আছে। আমি কি ততক্ষণ বাইরে ওয়েট করব?
না না, তা কেন? বসুন না আপনি, কফি বলবো? নো থ্যাঙ্কস, আমি কফি খাই না। কোল্ড ড্রিঙ্কস চলবে? থ্যাংক ইউ, লাগবে না। অ্যাজ ইউ প্লিজ। বলতে বলতে উঠে দাঁড়ালো সৌমিক। হন হন করে চলে গেল কোথায় যেন। নির্ঘাত টয়লেটে গেল ব্যাটা নার্ভাসনেস কাটাতে। মিনিট কয়েকের মধ্যেই ফিরে কম্পিউটার থেকে প্রিন্ট আউট বার করেছে কিছু। আলগা চোখ বুলিয়ে রেখে দিল টেবিলে। চেয়ারের কাঁধ থেকে ব্লেজারটা তুলে নিয়েছে হাতে। স্ট্রাক করলো আবার। ওকে, লেটস মুভ। বাইরে ভালো মতো অন্ধকার নেমে গেছে। নাগরিক অন্ধকার মানে আলোর রোশনাই। গাড়ি ঘোড়ার আলো, রাস্তার আলো, দোকান অফিসের আলো সবই এখন চোখ ধাঁধানো। বেচারা আধার গুটিসুটি মেরে মুখ লুকিয়েছে ময়দানে। দূষণের ধোঁয়া তাড়িয়ে দিচ্ছে সদ্যনামা কুয়াশাকে। শীতের আমেজ ভারী আবছা, শৈশবের স্মৃতির মতো। ফুটপাতে জনস্রোত, বাড়িমুখো মানুষের অবিন্যস্ত মিছিল। উদ্ভ্রান্ত ভিড় কাটিয়ে কাটিয়ে হাঁটছিল দুজনে নীরবে। দইতেই কথা শুরু করলো। আমি কেন এসেছি আপনি গেস করতে পারছেন? বোধহয় পারছি। কি আন্দাজ করছেন? টেরচা চোখে তাকালো দইতা। সৌমিক ঢোক গিলল। না মানে, আপনি বোধহয় ফাইনাল এক্সামের আগে আমার একটা ভাইভা নিতে চান। দইতা হেসে ফেলেও গম্ভীর হলো। নট এক্স্যাক্টলি, আমার আরও কিছু কথা ছিল, মোর দ্যান ভাইভা। ফুটপাতে ঠেলে ওঠা ইটে হঠাৎ একটা হোঁচট খেল সৌমিক। সামলাতে সামলাতে বলল, বলুন। হাঁটতে হাঁটতেই শুনবেন? বসবেন কোথায় বলেন তো? পার্ক স্ট্রিটের দিকে যেতে পারি। কি আহ্লাদ! ভাবছে কি চাঁদ ফুল পাখি তারা নিয়ে ইনিয়ে বিনিয়ে কথা বলবে দইতা? অত খায় না। আরও গম্ভীর মুখে দইতা বলল, না, অন্য কোথাও। বদ্ধ জায়গা আমি লাইক করি না। এবার ইট ছাড়াই হোঁচট খেল সৌমিক। থমকে দাঁড়িয়েছে। ময়দানের দিকে আঙ্গুল দেখালো। ওখানে যাবেন? ওই যে একটা মেলা চলছে। মেলা? দইতা আপত্তি করল না। মেলা মন্দ জায়গা নয়। রাস্তার ভিড়ে তাল বেতাল হাঁটা চেয়ে ঢের ঢের ভালো। গাঢ় নির্জনতাও থাকে না, আবার ছড়ানো ছেটানো অলস মেজাজে লোকজনের মাঝে এক ধরনের নির্জনতা বুঝি থাকেও। মন খুলতে মেলার মাঠই বেশ। রাস্তা পেরিয়ে ও ফুটে গেল দুজনে। মেলার গেটে এলো। শিল্প মেলা। ফাঁকা কাউন্টার থেকে টিকিট কাটল সৌমিক। ভেতরে ঢুকে দইতা দেখলো জায়গাটা মোটামুটি জনশূন্যই। আছে কিছু শুটবুট টাই, ইয়া প্যাভিলিয়নে হরেক কিসমের মেশিন আর গাড়ি। দেশি বিদেশি, দেশি কম, বিদেশিই বেশি। নিরালা মেলা প্রাঙ্গণে ক্রেতা বিক্রেতা সবাই প্রায় ঠুলুঠুলু। শ্রমিক ঢুকেই একটা ট্রাক্টরের স্টলের সামনে স্থান, নড়ছেই না। অদ্ভুত ছেলে তো। দইতা যে জরুরি কথা বলতে এখানে এলো তা যেন খেয়ালই নেই। ভাবটা এমন যেন গিন্নিকে নিয়ে সান্ধ্য ভ্রমণে বেরিয়েছে। কটমট চোখে হলুদ রঙা চাষ যন্ত্রটাকে একটুক্ষণ নিরীক্ষণ করলো দইতা। একই সঙ্গে মনে মনে ভেজে নিল কথাগুলো। যা বলার বলে ফেলাই ভালো। নিরস্বরে বলে উঠল, আপনি নিশ্চয়ই আমাকে খুব নির্লজ্জ ভাবছেন। সৌমিক হকচকিয়ে পিছিয়ে এলো। না তো, কেন এরকম ভাববো? আপনারা ম্যাসকিউলিন জেন্ডার, যা খুশি ভেবে নিতেই পারেন। সোসাইটি আপনাদেরই তো সে রাইট দিয়ে রেখেছে। এ কথা বলছেন কেন? আপনারাই বলতে বাধ্য করেন। আমরা? ইয়েস, ইনফ্যাক্ট আপনিও তার মধ্যে একজন। আমি? আমি? তোতলাবেন না। তোতলানো ছেলে আমি দু চোখে দেখতে পারি না। গড় গড় করে কথাগুলো বলতে পেরে বেশ চনমনে বোধ করছিল দইতা। পুটপুট পিন ফোটালো। সেজে থাকে ভিজে বেড়ালটি। সৌমিকের স্বর একেবারেই আটকে গেল।
ছেলেটার অবস্থা দেখে দইতার বুঝি সামান্য দয়া হলো। গলা একটু নরম করে বলল, আমি ইউজুয়াল তোতলাদের কথা বলছি। হোপফুলি ইউ ডোন্ট বিলং টু দ্যাট ক্লাস। সৌমিকের দৃষ্টি কেমন বিস্ফারিত, ঠোঁট হা হয়ে আছে, অসহ্য। দইতা আবার ঝনঝন করে উঠল। কথাগুলো কেন আপনাকে বলছি বুঝতে পারছেন না? সৌমিক দুদিকে মাথা নাড়ল। হাঁটতে আরম্ভ করল দইতা। কারণ আমার বিয়েতে আপনি একজন পার্টি, এবং যে সে পার্টি নয়, ভেরি ইম্পর্ট্যান্ট পার্টি, বর। কী করে আপনি এই বিয়েটা মেনে নিয়েছেন? মানব না। সৌমিক হাঁটছে পিছন পিছন, একটু বুঝি বা ভয়ে ভয়ে। কেন মানবেন? একটা প্রিমিটিভ সিস্টেম চলে আসছে, তা কেন ব্রেক করবেন না? স্বর সামান্য চড়ে গিয়েছিল দইতার। এক বয়স্ক সর্দারজি পাশ দিয়ে যেতে যেতে ঘুরে ঘুরে তাকাচ্ছে। দইতা ছট করে মুখ ফিরিয়ে নিল। ছেলে মেয়েকে চেনে না, মেয়ে ছেলেকে চেনে না। কি একটা অংবংচং মন্ত্র পড়া হলো, যদস্তু তদস্তু হলো, ব্যাস অমনি দুটো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে ঘরে ঢুকে ঘি লেটে দিল। ইস, কি জঘন্য! সৌমিক অস্ফুটে বলল, তা বটে। ওই মুখেই তা বটে বলবেন, কাজের সময় তো একেবারে উল্টোটি। এতক্ষণে সৌমিকের মুখে হাসি ফুটল, সামান্য মলিন হাসি। মৃদু কিন্তু স্পষ্ট গলায় বলল, বিয়েটা যে আমার মতে হচ্ছে তা আপনি ভাবলেন কি করে? এমনও তো হতে পারে আমার মতামত না জেনেই বিয়ে ঠিক হয়েছে। তাহলে তো আরও খারাপ। তার মানে আপনি মায়ের নাড়ুগোপালটি সেজে বিয়ে করতে বসছেন। একটুক্ষণ সৌমিক চুপ, কি যেন ভাবছে। পাশের দোকান থেকে বেরিয়ে এসেছে এক জাপানি। আভূমি নত হয়ে বাও করছে দুজনকে। সাজানো প্যাভিলিয়ানে চা ছাটার মেশিন দেখতে ডাকছে। তাকে আলগা প্রতিনমস্কার জানিয়ে সরে গেল সৌমিক। দইতার দিকে না ফিরে শূন্য কাটা কাটা বাক্যবন্ধ ছুড়ে দিল। আপনার কি বিয়েতে আপত্তি, না আমাকে বিয়েতে আপত্তি? দুটোই। জয়িতা ঝটপট জবাব দিল। সৌমিক অন্যদিকে মুখ রেখেই বলল, বিয়েতে আপত্তিটা নয় বুঝলাম, কিন্তু আমাকে অপছন্দ করার কারণটা জানতে পারি কি? এত বড় একটা চাকরি করেন, লেখাপড়ায় নাকি ব্রিলিয়ান্ট, এটুকু বোঝার মতো বুদ্ধিও আপনার নেই? এবার সৌমিক অপাঙ্গে দেখছে দইতাকে। ভুরু কুচকে বলল, আপনি কি আর কাউকে ভালোবাসেন? আই মিন বিয়ে করতে চান? দইতা চকিতে উদাস। বোধিসত্ত্বকে কি ভালোবাসে সে? চায়? আকাশকে কি চাইলেই পাওয়া যায়? কিংবা সমুদ্রকে, পাহাড়কে? এ চাওয়ার তো কোনো প্রত্যাশা নেই, শুধু আছে যন্ত্রণা, এক গভীর সুখের যন্ত্রণা। এসব কথা বললেও কি বুঝবে এই বোকা বোকা অনুভূতিহীন ছেলেটা? সম্ভাব্য স্ত্রীকে পাশে নিয়ে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাক্টর দেখে। সৌমিক আবার বলল, আপনি কিন্তু নিঃসংকোচে বলতে পারেন। দইতা একটা নিঃশ্বাস ফেলল, উষ্ণ, ভেজা ভেজা। শান্তভাবে মাথা নেড়ে বলল, না, তেমন কিছু নয়। ও। সৌমিক আর কথা বাড়ালো না, নিঃশব্দে হাঁটছে, অস্বাভাবিক মন্থর গতিতে। আকাশের দিকে তাকালো একবার, হিম পড়ছে বোধহয়। ধুলো ঢাকতে এখানে ওখানে জল ছড়িয়েছে মেলা কর্তৃপক্ষ, কোথাও কোথাও কাদা কাদা মতো হয়ে আছে। অন্যমনস্কভাবে একটা কাদায় পা পড়ল সৌমিকের। অন্যমনস্কভাবেই পার হয়ে গেল। কেটলি হাতে চা বিক্রি করছে এক কিশোর, তাকে হঠাৎ ডাকলো সৌমিক। ভাড়ে চা নিল। ফিরে দইতাকে জিজ্ঞেস করল, চলবে? আলতো ঘাড় নাড়ল দইতা। চা ভীষণ গরম, ছোট্ট ছোট্ট চুমুক দিচ্ছে ভাঁড়ে। উষ্ণ পানীয় নেমে যাচ্ছে গলা বেয়ে, মন্দ লাগছে না। অস্বস্তিটা একটু একটু ফিরে আসছিল দইতার। এত কড়া ভাষায় ছেলেটাকে এই কথাগুলো না বললেই হতো। একজন অচেনা মানুষ,
যে ক্ষণিকের পরিচয়ের পর আবার চিরকালের মতো অপরিচিত হয়ে যাবে। সে কি বিশ্রী একটা ধারণা করলো দৈতা সম্পর্কে কিছুই যায় আসে না, আবার কিছু যেন যায় আসেও। এই পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক একটা মানুষ তার প্রতি তীব্র বিরাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই ভাবনাতেও একটা বিজবিজে অস্বস্তি। প্রত্যাখ্যান কি একটু শালীন করা যায় না? দৈতা গলা নামিয়ে বলল, সরি সৌমিক, আমি আপনাকে ঠিক হার্ট করতে চাইনি। সৌমিক বলল না কিছু, ভাতটা ঘাসে ফেলে চেপে চেপে গুঁড়ো করছে। দৈতা বলল, শুনুন, আপনাকে পছন্দ অপছন্দের কোনো প্রশ্নই ওঠে না, ইউ আর নো বডি। বলেই একবার দেখে নিল সৌমিককে। ইটস আ ম্যাটার অফ প্রিন্সিপাল। কোথাকার কে এক গুরু ঠাকুর না গুরুদেব, সে আমাদের মতো দুজনের ফেট ডিসাইড করবে, এটা মেনে নেওয়ার কোনো মানে হয় না, বাবা মা চাইলেও নয়। কিন্তু আমার প্রোটেস্ট জানানোর একটু প্রবলেম আছে, বুঝতেই তো পারছেন। কি যুক্তি দেখাবো? আপনি ওয়েল কোয়ালিফাইড, মোটা মাইনে পান, আপনার চেহারাও খারাপ নয়, অ্যাপারেন্টলি তেমন কোনো ভাইসও নেই। বাবা মায়ের চেয়ে বেশি মেয়ের বিয়ের জন্য আর কি চায়? তার উপর আপনি খোদ গুরুদেবের চয়েস, সুতরাং আমার কোনো আপত্তি স্ট্যান্ড করবে না। কিন্তু আপনার কথা আলাদা। কেন? সৌমিক ফুরুকুচকে তাকালো। আলাদা কিসে? ওই যে বললাম, ম্যাসকিউলিন জেন্ডার, ওটাই আপনার প্রিভিলেজ। আপনি অনায়াসে আমাকে রিজেক্ট করতে পারেন। আমি কেন রিজেক্ট করব? কেন নয়? দৈতা চোখ ঘোরালো। আপনার ফেভারে তো অনেক পয়েন্ট। পাত্রী রূপেও কিছু অপসরী নয়, বিদ্যেতেও সরস্বতী নয়, অ্যাভারেজ। আপনার যা চেহারা, যা প্রসপেক্ট, আপনি বেটার ডিশ চাইতেই পারেন। অ্যান্ড অ্যাজ অ্যান অ্যাবল মাস্কিউলিন জেন্ডার, সেটাই বোধহয় আপনার উচিত হবে। বলছেন? এতক্ষণে সৌমিকের ঠোঁটে পাতলা হাসি। বলছি, আমি আপনাকে ওপেন অফার দিচ্ছি, কাল আমাদের বাড়িতে আসুন এবং বাবা মা সকলের সামনে মুখের ওপর আমায় বাতিল করে দিন। আমি কিছু মনে করব না, আপনি নিশ্চিত থাকুন। তার মানে আপনি শুধু প্রিন্সিপালের জন্যই বিয়েটা? প্রিন্সিপালটা কি ইরেশনাল মনে হলো? সৌমিকের মুখ থেকে খপ করে কথা কেড়ে নিল দৈতা। না, তা নয়। আইডিয়াটা খারাপ? সাপও মরবে, লাঠিও ভাঙবে না। সাপ মানে ওই প্রিমিটিভ নিয়ম? অফকোর্স। দৈতা সরাসরি সৌমিকের চোখের দিকে তাকালো। কি পারবেন তো? সৌমিক মাথা নামিয়ে নিল, ঠোঁটের ফাঁকে ফাঁকে হাসিটা ঝুলেই আছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল দৈতা। যাক বাবা, আহত পৌরুষের ক্ষতস্থানে প্রলেপ পড়েছে কিছুটা। চিরশ্রী ঠিকই বলে, মেয়েরা সামান্য উস্কে দিলেই ছেলেরা ভেড়া বনে যায়। আহারে বালাই ষাট, এটা একটু কেবলুস আছে বটে, কিন্তু ভেড়া হবে কেন? ভালো ছেলে, ভালো মানুষ ছেলে, গুডি গুডি বয়। কিন্তু তুমি যতই গুডি বাও হও সৌমিক, আমার প্রতিশোধের কাছে তুমি কিচ্ছু না। রাত্রে খাওয়ার টেবিলে বসে কথা হচ্ছিল ওই বিয়ে নিয়েই। প্রবীর জিজ্ঞাসা করল, মাঘের গোড়ার দিকে ডেট ফেললে তোর অসুবিধা হবে না তো মুনিয়া? মণিদীপা স্যালাডে লেবু চিপছিল, বলল, অসুবিধা কিসের? ওর ফাইনাল তো মার্চের লাস্টে, ইচ্ছে হলে একটা মিনি হানিমুনও সেরে নিতে পারবে। বুম্বা সদ্য কলেজে ঢুকেছে এবছর, কমার্স নিয়ে পড়ছে। সে ফোড়ন কেটে উঠল, আজকাল মধু চন্দ্রিমার কি গ্রেডেশন হচ্ছে মা? মিনি হানিমুন, ম্যাক্সি হানিমুন। এই তুই চুপ কর তো। মণিদীপা ছেলেকে লঘু ধমক দিয়ে স্বামীর দিকে ফিরল। মনে খুঁতখুত থাকলে অত দেরি করো না, অঘ্রাণেই দিন দেখো। এত তাড়াতাড়ি? মেয়ের বিয়ের অ্যারেঞ্জমেন্ট কি মুখের কথা? এখন বললে একটা ভালো বিয়ে বাড়ি বুক করতে পারবো? মাঘ মাসেই দেখো কোথায় পাই। তার ওপর তোমাদের মার্কেটিং করতে কতদিন লাগবে,
শাড়ি আছে, কসমেটিক্স আছে, ফার্নিচার আছে, গয়না গড়ানো আছে। সুবীরদেরও তো টাইম দিতে হবে, ওরা নাইরোবি থেকে আসবে। ভালো কথা মনে করিয়ে দিয়েছ। গয়না। মণিদীপা হাতায় কপি তুলে প্রবীরের পাতে দিল। কোনটা কোনটা ভাঙি বলো তো? সে তুমি বোঝো, আমি কি বলবো। ভাবছি বড় নেকলেসটা ভাঙবো না, তোমার মা হাতে করে দিয়েছিলেন, থাক। ওটা ওই অবস্থাতেই পালিশ টালিশ করে মুনিয়াকে দিয়ে দেব। ওদের তো এখন ওই সাবেকি ডিজাইনই বেশি পছন্দ। ওতে পুরো 6 ভরি আছে, আমি ওজন করে দেখেছি। চুর ব্রেসলেটও আলাদা আলাদা করে চুড়ি গড়াতে হবে, অন্তত 10 গাছা। ওই সোনাটুকু কিন্তু কিনতে হবে, বুঝলে? কতটা লাগবে? কম করে আরও 11-12 ভরি তো বটেই। একদম ফিংফিঙে জিনিস দিলে কবিতাদির কাছে মান থাকবে? নিঃশব্দে খেতে খেতে আলোচনাটা শুনছিল দইতা। কি অদ্ভুত অলিক এক বিষয় নিয়ে কথা চালিয়ে যাচ্ছে বাবা মা। যে ঘটনাটা ঘটবেই না তা নিয়ে মধুর কল্পনার জাল বুনে চলেছে। আশ্চর্য, যেন দইতার বিয়ে দিতে পারলেই এদের জীবনের মোক্ষ লাভ হয়। আরও আশ্চর্য, এই বাবা মা নাকি তাকে স্বাধীন করে গড়েছে, তার ইচ্ছে অনিচ্ছাকে নাকি রেসপেক্ট করে। অথচ কলকাতায় পা দেওয়ার পর একবারও কেউ জিজ্ঞাসা করলো না, হ্যাঁ রে মুনিয়া, তোর এই ছেলে পছন্দ তো? ঠিক করেছে দইতা, পাকা গুটি কাচিয়ে দিয়েছে। কিন্তু এবারটা নয় পার করে দিল দইতা, নেক্সট বার? এখন তো সম্বন্ধ বারবার আসবে, কতবার ঠেকাবে দইতা? একসময় কি নুয়ে পড়বে? কি হবে তখন বোধিসত্ত্বর? হৃদয়ের কোন মণিকোঠায় থাকবেন তিনি? প্রসঙ্গ সরেছে সামান্য, গয়না থেকে ফার্নিচার ক্রমশ কালকের আয়োজনের দিকে গড়াচ্ছে। মণিদীপা দইতাকে জিজ্ঞেস করল, হ্যাঁ রে মুনিয়া, কাল কি কি করা যায় বলতো? দইতা ঠোঁট উল্টালো। আমি কি বলবো? কিছু একটা সাজেস্ট কর। প্রবীর মেয়ের দিকে তাকালো। তোরা আজকালকার ছেলেদের টেস্ট বুঝিস। দিদি ছেলেদের টেস্ট কি বুঝবে, আমায় জিজ্ঞেস করো। উম্বা চুপ থাকতে পারল না। উই লাইক শর্টকাট, নো ঝোল ঝাল, শুকনো শুকনো। চিকেন করলে চিলি চিকেন, মাটন করলে কাবাব, মাছ করলে ফিশ তন্দুর। দইতা মুখ বেঁকালো। ছেলেটা একা আসবে না মা, তার মা বাবাও থাকবে। হ্যাঁ, সেটা ভাবতে হবে। কবিতাদির বরকে নিয়ে কোনো প্রবলেম নেই। আশ্রমে তো দেখেছি নিরঞ্জনদা ভুনি খিচুড়িও কেমন সাপটে সুপটে খায়। কবিতাদি মাছ খুব ভালোবাসে। সেবারে হরিদ্বারে গুরুদেবের কাছে গিয়ে বেচারার খুব অসুবিধা হচ্ছিল। তোমরা মেয়েরা কেনই বা দীক্ষা নাও? প্রবীর পুট করে মন্তব্য ছুড়ল। ঈশ্বরের পায়ে সর্বস্ব অর্পণ করবে, কিন্তু মাছ মাংসটুকু ছাড়তে পারবে না। আহা, গুরুদেব কখনো মাছ মাংস খেতে বারণ করেন না। সে তো উনি নিজে ছাড়তে পারেননি, তাই। বুম্বা হাওয়ায় ভাসিয়ে দিল কথাটা। অগ্নুৎপাতের আশঙ্কা। প্রবীর তাড়াতাড়ি বলে উঠল, যাক যাক, তোমার কবিতাদিকে কাল কি মাছ খাওয়াবে বলো? চিংড়ি, কই, ভেটকি, রুই? চিংড়ি এনো। আর মুনিয়া, তুই কি রাঁধবি? দিদি। বুম্বা আবার ফুট কাটল। ও কোনো একটা রেডিও আইসোটোপের বড়া ভেজে দেবে লেজার বিম দিয়ে। দইতা তীব্র দৃষ্টি হানল ভাইয়ের দিকে, গম্ভীর মুখে বলল, আমাকে কেন রাঁধতে হবে? ওটা নিয়ম, কিছু একটা করতেই হয়। কবিতাদিকে আমি মিথ্যে বলতে পারবো না। আমার দ্বারা হবে না। এমএসসি পড়ছি রাঁধুনি হওয়ার জন্য নাকি? ও কি কথা মুনিয়া? মেয়েরা যতই বিদুষী হোক, তাদের রান্না বান্না একটু জানতেই হয়, নইলে শ্বশুরবাড়ি গিয়ে নিন্দে হবে না। বাহ বাহ, কি যুক্তি! শুধু এই অপমানজনক শব্দ কটার জন্যই বিয়ে ভেঙে দেওয়া উচিত। মা কি ওই সৌমিকটাকে জিজ্ঞেস করতে পারবে, হ্যাঁ গো বাছা, তুমি বাড়ির কি কি কাজ জানো? বেসিন সাফ করতে পারো, ঝুল ঝাড়তে পারো, পর্দায় রিং পরাতে? আশ্চর্য, বাবাও কোনো প্রতিবাদ করছে না।
অথচ এই বাবাই না তার কেরিয়ার নিয়ে কত ভাবে। এমএসসি করে তোকে থামলে হবে না মুনিয়া, পিএইচডি করতে হবে। আজকাল লেকচারারের চাকরি জোটাতে গেলেও বাবা মা কী ধরনের মানুষ, সেই কি একটা কবিতা আছে না, ধর্মেও আছি জিরাফেও আছি, সেই প্রজাতির। হঠাৎ একটা চাপা প্রতিশোধ স্পৃহা জেগে উঠল দৈতার মনে। বিয়ে তো ভেঙে যাচ্ছি, তার আগে মা গদগদ মুখে তার গুরুবোনকে একটু মেয়ের গুণপনা শোনাক না। সৌমিক বসুরায় যখন চ্যাটাং চ্যাটাং করে মেয়েকে বাতিল করে দেবে, তখন গুণবতী কন্যার মার মুখের ছবিটা কেমন হবে? গোমরা মুখেই দৈতা বলল, হুকুম করো, কি করতে হবে? আমার শ্বশুর শাশুড়ি কিসে তৃপ্ত হবেন? বুম্বা দিদির কানের কাছে মুখ নিয়ে এলো। আহা, চড়ছিস কেন? লক্ষ্মীদি ফিশ ফ্রাই গড়ে দেবে, গ্যাস জ্বালিয়ে দেবে, কড়ায় তেল দিয়ে দেবে, তুই খালি হাতে করে ছাড়বি, ব্যাস। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। রাগ ভুলে পেট গুলিয়ে হাসি এলো দৈতার। একই প্রবচনের কত রকম প্রয়োগ। এই প্রবচনেই না শেষমেশ পুরোদস্তুর ধরাশায়ী হলো সৌমিক। আহারে, দৈতা যখন মেট্রো রেলের গহ্বরে নেমে যাচ্ছিল, তখনও ওপর থেকে হাত নাড়ছিল বেচারা। আরও কিছুক্ষণ নৈশ টেবিল বৈঠক চালিয়ে সবাই যে যার মতো উঠে পড়ল। ড্রয়িং স্পেসে পা ছড়িয়ে এখন টিভিতে স্পোর্টস চ্যানেল ধরবে বুম্বা। মণিদীপাও গিয়ে বসবে ছেলের পাশে। খুনসুটি শুরু হবে দুজনের। স্পোর্টস চ্যানেল না সিনেমা? মণিদীপাই হারে বেশিরভাগ দিন। আজ অবশ্য শুক্রবার, লোকাল কেবলে ভালো হিন্দি ছবি দেখাচ্ছে। মণিদীপা আজ জিতলেও জিততে পারে। প্রবীরের টিভির নেশা নেই, সে এখন বসবে অফিসের ফাইল নিয়ে। বহুজাতিক সংস্থায় দায়িত্বপূর্ণ পদে চাকরি, কোম্পানির ফাইল ঘরে স্তূপ না হলে মানায় না। বাড়ি এলে দৈতা এই সময় বাবার সঙ্গে বসে টুকটাক কথা বলে, মা ভাইয়ের সঙ্গে হাসি মস্করা করে। আজ মুড নেই, সোজা চলে এলো নিজের ঘরে। হ্যাঁ, নিজের ঘর, একেবারে নিজস্ব। বছর চারেক হলেও উত্তরের রায়বাগান স্ট্রিটের সাবেকি বসতবাড়ি কিনেছে প্রবীর। বুম্বা দৈতা দুজনেরই আলাদা আলাদা ঘর আছে এখানে। শান্তি, ভাই বোনে ঝগড়াঝাটি লাগে কম। দৈতার ঘরটা খুব বড় না হলেও ছিমছাম সাজানো। সিঙ্গেল বেড খাট, ওয়ার্ড্রোব, মিনি বুককেস, শৌখিন জিনিসপত্র রাখার ঝুলন্ত খোপ খোপ র্যাক। জানলা দরজায় বেড কভারের সঙ্গে মানানসই পাহাড়ি পর্দা। অফ হোয়াইট দেওয়ালে যামিনী রায়ের পেন্টিংয়ে বাঁধানো প্রিন্ট। মেয়ে না থাকলেও রোজ এ ঘর নিজের হাতে গুছিয়ে রাখে মণিদীপা। আলো নিভিয়ে শুয়ে পড়েছে দৈতা। চোখ বুঝতে এই সন্ধেটা ঝেপে এলো। পাশ ফিরে দৈতা জড়িয়ে ধরল বালিশটাকে। কার জন্য করলো এসব আজ? বোধিসত্ত্ব? কি করছেন বোধিসত্ত্ব এখন? আজ কি এসেছিলেন লাইব্রেরিতে? ফেরার পথে এই দৈতার কথা কি একটুও মনে পড়েছিল? কি যেন বলেছিলেন সেদিন বোধিসত্ত্ব? কোনো একটা পয়েন্ট থেকে সুইচ অন করে দেওয়া হয়েছে, তারপর থেকে এই ইউনিভার্সটা চলছে চলছে চলছে। সুইচ অন করা ঈশ্বর এক হাত পা বাঁধা পুতুল। যা ঘটেছে তার বাইরে নাকি তার আর কিছু করার ছিল না। অন্ধকারে দৈতা আপন মনে হাসল। আজ সন্ধে অন্য আর কি কিছু করতে পারত দৈতা? সেও তো এখন একটা হাত পা বাঁধা পুতুল। ঘুমিয়ে পড়ল দৈতা। জাগলো বুম্বার ডাকে। দিদি, এই দিদি, নিউজ, তোর উঠবি বরটা আজ আসছে না। সে কি? দৈতা চোখ রগড়ালো। কে বলল? হ্যাঁ রে, কবিতা মাসি ফোন করেছিল। তোর বর নাকি তোকে একেবারে ছাদনাতলায় দেখবে, তার আগে নয়। ওরা অবশ্য আজ আসছে তোকে আশীর্বাদ করতে। দৈতার নিঃসার, নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না দৈতা। শেষ করলাম আজকে শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের একটি অসামান্য উপন্যাস নীল ঘূর্ণির দ্বিতীয় পর্ব।
গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ গল্পটাকে একটা লাইক করে পারলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। চ্যানেলে আজ যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশানটা কিন্তু অন করতে ভুলবেন না। নীলঘূর্ণির 3য় পর্ব নিয়ে আমি আবারও চলে আসব আগামী সোমবার ঠিক দুপুর 3টের সময়। গল্প শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।